আর যে খবরের মধ্যে নজর রয়েছে, জালে দেবরাজ চক্রবর্তী, পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই দেবরাজের বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন যেসব সম্পত্তি তার রয়েছে, কোন রকম সম্পর্কই নেই যা তার আয়। একজন কাউন্সিলর, সেই কাউন্সিলরের এই প্রবাদ প্রতিম এত সম্পত্তি কিভাবে, প্রশ্ন বারবার করে ঘোরাফেরা করছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই দেবরাজ চক্রবর্তী কোথা থেকে গ্রেপ্তার করলো এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া থেকে। আরো ডিটেল একটু জানার চেষ্টা করি কিভাবে গ্রেপ্তার, জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই দেবরাজ চক্রবর্তী অনেক দিন ধরে রেডারে, এবং তার রক্ষা কবচ আর পাওয়া সম্ভব হয়নি, এবং রক্ষা কবচ মিটতেই কোথা থেকে কিভাবে এসটিএফ এর জালে এলো দেবরাজ চক্রবর্তী? বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া এলাকাতে। পুরুলিয়া থেকে তাকে কিন্তু জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার বিরুদ্ধে একাধিক যে অভিযোগ যেমন রয়েছে, তারই পাশাপাশি ভোটের পরবর্তী ক্ষেত্র থেকে দেবরাজ চক্রবর্তীর বিভিন্ন ভাবে খোঁজ করা হচ্ছিল। কারণ দেবরাজ চক্রবর্তীর খোঁজ পাওয়ার জন্য ফোনের টাওয়ার লোকেট শুরু করে প্রত্যেকের একাধিক ঘনিষ্ঠদের ফোনের টাওয়ার লোকেট দেখা হচ্ছিল, কিন্তু দেবরাজ চক্রবর্তী কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাকে বাগুইআটি এলাকা যেমন নিয়ে আসা হবে এখনো পর্যন্ত যা খবর, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে শুধুমাত্র যে আয় বহির্ভূত সম্পত্তি তা নয়, এছাড়াও একাধিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে দেখলে দেখা যাবে তার বিরুদ্ধে 2021-এর যে ভোট পরবর্তী অশান্তি, সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অন্যদিকে সমরেশ চক্রবর্তী যখন গ্রেপ্তার হয়েছিল সেই মামলায় তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং সেই বিধাননগর পুলিশ, গোয়েন্দা শাখার পুলিশ তারা খোঁজ করছিল। তারা কোনোভাবে টাওয়ার লোকের দেখা না পাওয়ার পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকেও বিভিন্ন ভাবে কিন্তু তার খোঁজ করা হচ্ছিল, এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া এলাকা থেকে, এবং পুরুলিয়া জেলা থেকে ইতিমধ্যেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে গোটা বিষয় যেমন তাকে নিয়ে আসা হবে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে শুধুমাত্র এই তোলাবাজির মামলা নয়, তোলাবাজির মামলা ছাড়াও একাধিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে কলকাতায় আনা হবে, আদালতে পেশ করা হবে, হেফাজতে নেওয়া হবে। কারণ তার বিরুদ্ধে শুধুমাত্র বলা হচ্ছে একটি মামলার ক্ষেত্রে, কিন্তু একটি নয় একাধিক মামলা রয়েছে, এবং সেই মামলা হলো পুলিশের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে ট্র্যাক করা হবে। তার কারণ এই দেবরাজ চক্রবর্তী যখন ভোট হয়, ভোটের পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিল। কোথায় তার টাওয়ার লোকেট, কোথায় বর্তমান অবস্থান, কোনো কিছু কিন্তু জানা সম্ভব হচ্ছিল না। শেষমেশ কিছুক্ষণ আগেই বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাকে আজকে রাতের মধ্যে আনা হবে এমনটাই খবর, এবং আগামীকাল আদালতে পেশ করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই হেফাজতে নিয়ে বাকি যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, তার একাধিক যে ঘনিষ্ঠ তারাও গ্রেপ্তার হয়েছিল। আর দেবরাজ চক্রবর্তীর যে উত্থান সেগুলো দেখলে দেখা যাবে দেবরাজ চক্রবর্তী কিন্তু প্রথমে যখন পূর্ণেন্দু বসু প্রাক্তন মন্ত্রী তার আত্মসহায়ক ছিল, তার পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের টিকিটে সেখানে তিনি কাউন্সিলর হয়, এবং তারপরে জেল মুক্তি হওয়ার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান। তারপরে জেলার একাধিক দায়িত্ব তিনি সামলেছেন, বা ব্যারাকপুর জেলার যে সাংগঠনিক দায়িত্ব যুবর, এই দায়িত্ব তিনি সামলেছিলেন। এবং এই একাধিক উত্তর চব্বিশ পরগনার যে পৌরসভা চেয়ারম্যান, সিআইসি কারা হবে, কে কোন পদ পাবে, এই গোটাটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হওয়ার কারণে তিনি দেখভাল করছেন। ভোটের পরবর্তীতে লক্ষ্য করা গেল ভোটের সভাপতিমন্ত্রী হার শিকার, তার পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর বার্তা পাওয়া যাচ্ছিল না, কোথায় বর্তমান অবস্থান এই গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছিল। কিন্তু শেষমেশ বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে ইতিমধ্যেই পুরুলিয়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে কলকাতায় আনা হবে বলে এমনটাই খবর। একেবারে অনুপ, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, একজন কাউন্সিলর, সেই কাউন্সিলরের এত সম্পত্তি কিভাবে সম্ভব? তার কারণ যে আয় তার, সেই আয়ের সঙ্গে কোনো রকম কোনো সঙ্গতি নেই, তার যে সম্পত্তি কোটি কোটির সম্পত্তি। দেখো তার যে সম্পত্তির পরিমাণ, তার যে আয়, তার সঙ্গে কিন্তু কোনো হিসাবের মিল নেই। এটা দেখা যাচ্ছে যে পরিমাণ, তিনি শুধুমাত্র একটা কাউন্সিলর পদে ছিলেন, এমআইসি ছিলেন বিধাননগর পৌরসভার, কিন্তু জেলার দায়িত্বে, কিন্তু যেভাবে তার আয় ইনকাম দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার থেকে বিপুল পরিমাণ সম্পত্তি। শুধু তার নয়, তার স্ত্রীর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। রকেটের গতি যেমন তার উত্থান হয়েছিল, এবং রকেটের গতিতে কিন্তু একেবারে তার দেখা যায় সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে। রাজনীতিতে নামার পরবর্তী ক্ষেত্র থেকে লক্ষ্য করা যায়
ধীরে ধীরে যেমন তার দায়িত্ব পদ একাধিক বেড়েছিল, সম্পত্তির পরিমাণও কিন্তু একাধিকভাবে বাড়তে চলেছিল। এবং এই বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে হয়েছিল সেটা কিন্তু আয় বহির্ভূত, এমনটাই বলা হচ্ছিল। এবং যেখানে দেখা যায় হাইকোর্টে আগাম জামিনের জন্য তিনি কিন্তু গিয়েছিলেন, কিন্তু সেটা খারিজ হয়ে যায়। পরবর্তী ক্ষেত্র থেকে দেবদাস চক্রবর্তী যেভাবে উত্থান হয়েছিল বলা হচ্ছে, সেই রকেটের গতিতে উত্থানের মতো রকেটের গতিতে কিন্তু সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি বিধায়ক মন্ত্রী তাপস রায় সঙ্গে রয়েছে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যেই এসটিএফ এর জালে একজন কাউন্সিলর, তার এই রকম সম্পত্তির পরিমাণ যা ভাবা যায় না। জবাব দেবে আদালতে, কি করে করলো, করছে কে করলো। এটা অনেক দিনের পুরনো খবর, অনেক আগে সকলেই জানতো। ওর সম্পর্কে কারোরই অজানা ছিল না। সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ সকলেই এটা জানতো। এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের জন্যই যেটা করে গেল তৃণমূল, এই রাজনৈতিক কর্মীদের সম্পর্কে মানুষের ধারণাটা বদলে দিয়ে গেল। এবং রাজনীতিটাকে, তৃণমূল তো আর একটা সরকার হিসাবে একটা রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হচ্ছে যে পয়সা কামানোর একটা সংস্থা, একটা ব্যবসায়িক সংস্থায় একটা পর্যবসিত হয়েছিল। তো তারই একজন, সেই ধরনেরই একজন যার কথা আপনারা বলছেন, যিনি এসটিএফ এর জালে ধরা পড়েছেন। ধন্যবাদ জানাবো আপনাকে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিধায়ক তাপস রায় তিনি ছিলেন আমার সঙ্গে, ইতিমধ্যে তার কথাও শুনছিলাম। এবং ভোট পরবর্তী হিংসা, মারধর, হুমকি, একাধিক অভিযোগ। আবার একটু অনুপের কাছেই যাব। অনুপ, যে কথাটা তুমি বলছিলে, যে অভিযোগগুলোর কথা তুমি বলছিলে, সেখান থেকে তোমার কাছ থেকে জানতে চাইবো, একজন কাউন্সিলর, তার এত সম্পত্তি, যেভাবে দেবরাজ চক্রবর্তীর উত্থান, তাও কিন্তু দেখার মতো। যেভাবে দেবদাস চক্রবর্তীর উত্থান, রাজনীতিতে যেভাবে উত্থান হয়েছিল, সেটা কিন্তু দেখার মতো। তার কারণ তিনি কিন্তু পূর্ণেন্দু বসু যে প্রাক্তন মন্ত্রী ছিলেন, শ্রমমন্ত্রী, তার আত্মসহায়ক শুধুমাত্র ছিল। এবং সেখানে যখন টিকিটের দাবিদার করেছিল, তাকে কিন্তু সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে লক্ষ্য যায় অদিত চৌধুরীর হাত ধরে একেবারে কংগ্রেসের টিকিটে তিনি কাউন্সিলর হন। এবং অদিত চৌধুরী যখন টিকিট দেন কাউন্সিলরের, পরবর্তী ক্ষেত্রে তিনি তাকে গ্রেপ্তার করতে হয়েছিল, বাগড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তারপরে দেখা যায় জেলে থাকে, যখন দমদম সেন্ট্রাল জেলে ছিলেন তিনি জয়লাভ করেন। তার পরবর্তী লক্ষ্য করা গেল যে জেল মুক্ত হওয়ার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো। অনুপের কাছে আসবো, তবে তার আগে জানিয়ে রাখি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি তার হদিশ তো পাওয়াই গেছে। কোটি কোটি দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে, তিনি কি রিয়াকশন দিয়েছেন, কি অভিযোগ করছেন, দেখুন। সবে একটা মামলায় গেছে, আরো মামলাগুলো আছে। দেবরাজ অবভিয়াসলি কান, মাথার নাম অভিষেক ব্যানার্জি। কারণ নর্থ 24 পরগনার দেবরাজ ছিল অভিষেক ব্যানার্জির এজেন্ট। চাকরি চুরি থেকে শুরু করে আমাদের কার্যকর্তা প্রসেনজিৎ খুন হওয়া থেকে শুরু করে প্রায় 1300 কোটি টাকার সম্পত্তি বানিয়েছিল। কিভাবে বানিয়েছিল, সোর্স কি, কিছু নেই। অদ্ভুত ভাবে 25শে মার্চ সবকটা সম্পত্তি তিনি বিক্রি করে দেন। এবং সম্পত্তি বিক্রি করার পরে তিনি ইলেকশন নমিনেশন ফাইল করেন। টাকাগুলো কোথায় গেল তার হিসাব পাওয়া যাচ্ছে না। কথা কইনি বলে এক পাবলিশারের নাম আসছে, তার কিছু লিঙ্ক আমি পেয়েছি, আগামী দিনে সেগুলো টানা হবে। অ্যাসেটস ডিসপ্রপোর্শনেট টু ইনকাম, রাফলি 1300 crore প্রপার্টি ওর এবং ওর বউয়ের নামে। অনেক মঞ্চে কীর্তন গাইতেন হয়তো, কিন্তু কীর্তনের পিছনে ওই মুখের আড়ালে যে নোংরা মুখোশটা ছিল, সেটাও সামনে চলে এসছে। কোটি কোটি টাকার সম্পত্তি তার নামেও ছিল। অদ্ভুতভাবে সরকারকে ফাঁকি দিয়ে সম্পত্তিগুলো লুকিয়েছিলেন তারা। এবং সোর্স কি, আমি আবার বললাম, 25/3/2026 প্রপার্টিগুলো বিক্রি করলো, সে টাকাটাই বা গেল কোথায়, সেটাও কেউ জানে না। এর মধ্যে আরো অনেক কিছু আছে, জাস্ট ওয়েট করুন, আরো অনেক আনফোল্ড হবে, অনেক কিছু বের করা হয়েছে। আমি অনেক কিছু পুলিশকে তুলে দিয়েছি। এই দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে দেবরাজ এবং তার স্ত্রী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে। দেবরাজ ইতিমধ্যেই যাকে পাকড়াও করেছে এসটিএফ, এবং পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন এই দেবরাজ চক্রবর্তী। ভোট পরবর্তী হিংসা, মারধর, একাধিক অভিযোগ।
ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী বিধায়ক শারদ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এবার পুলিশের জালে দেবরাজ। এত দুর্নীতি, একজন সামান্য কাউন্সিলরের এত ভুরি ভুরি সম্পত্তি এবং ইতিমধ্যে তিনি পুলিশের জালে, কি বলবেন? আমার দুঃখ হয়, মা বাবারা নাম রেখেছিল দেবরাজ, এ তো দেখছি রাবণ রাজ। চারিদিকে চুরি দুর্নীতি। আমার মনে হয় যে এই চুরি দুর্নীতির থেকে এদের যেন তাড়াতাড়ি বেল ফেল না পেয়ে বেরিয়ে যায়, ওইটাই আমার ভয়। অনুসন্ধানকারী সংস্থাকে বাহবা এবং সাবাসী জানাই, এবং আমাদের এই নাগরিক বৃন্দ যারা আছে তাদেরকে জন্য বলি, পশ্চিমবঙ্গের নাগরিকদের, যে দুর্নীতি মুক্ত বাংলা পেতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এদের চুরি চামারি এখন রহস্য রোমাঞ্চ সিরিজের মতো হয়ে গেছে। যেখানেই হাত দেবেন তৃণমূলের সেখানেই গন্ধ বেরোচ্ছে। দুঃখজনক পরিস্থিতি। ধন্যবাদ জানাবো আপনাকে। অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি, পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এই দেবরাজ চক্রবর্তীকে ইতিমধ্যে এসটিএফ পাকড়াও করেছে। রক্ষা কবচ চেয়েও দেবরাজ পাননি, এবং আপনাদের জানিয়ে রাখি পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযোগের আগে রক্ষা কবচ চেয়ে তিনি এবং অদিতি দুজনেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশু সন্তানের জন্য অদিতিকে রক্ষা কবচ তো আদালত দিয়ে দিয়েছিল, কিন্তু দেবরাজ তার আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। এবং আজ পুরুলিয়া থেকে এসটিএফ এর জালে দেবরাজ চক্রবর্তী। সম্পত্তির হিসেব ৯/৬ অভিযোগ তো রয়েছে, কারণ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। যে টাকার অঙ্কটা, সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠতে হয়। এবং ইতিমধ্যেই দেবরাজ আর অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ ছিল 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতি যারা রয়েছেন তাদের নামে হস্তান্তর করে দেওয়া হয়েছে। রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক ছিলেন অদিতি মুন্সি এবং তার স্বামী, যিনি এখন প্রাক্তন কাউন্সিলর, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজের উত্থানও কিন্তু দেখার মতো। এই দেবরাজ চক্রবর্তী, যিনি প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক ছিলেন, তারপর তিনি টিকিট চান, তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তারপরে তিনি ধরেন একের পর এক হাত বদল করেছেন এই দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী এরপর কার হাত ধরলেন? হাত ধরলেন অধীর রঞ্জন চৌধুরীর, এবং সেখানে তার হাত ধরেই আমরা দেখলাম যে কংগ্রেসের টিকিটে তিনি কাউন্সিলর হলেন। তারপর বহু জল গড়িয়েছে। এক সময় দেখা গেল কংগ্রেস তৃণমূল এরম করতে করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম ঘনিষ্ঠ হয়ে গেলেন এই দেবরাজ চক্রবর্তী। দেবরাজ নিজে বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন, আর এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী বলেই পরিচিত ছিলেন। যতই প্রভাবশালী হন, একজন কাউন্সিলর তার কত আয় হতে পারে, সেই কাউন্সিলরের আয় ছাপিয়ে চলে যাওয়া বলাটাও বোধহয় ছোট হয়ে যায়। কারণ যে সম্পত্তির পরিমাণ দেবরাজ তৈরি করেছিলেন, যে প্রবাদ প্রতিম সম্পত্তি তার, সে সম্পত্তির অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। এবং একের পর এক অভিযোগ এই দেবরাজ এবং তার স্ত্রী অদিতির বিরুদ্ধে রয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া থেকে জালে, এসটিএফ এর জালে দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এই খবরে আমাদের নজর থাকবে, আরো ডিটেল আপনাদের জানাবো। পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। এই দেবরাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই আমরা বিধায়ক কৌস্তব বাগচির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। অবশেষে দেবরাজ ইতিমধ্যেই এসটিএফ এর জালে। এত সম্পত্তি একজন কাউন্সিলরের, যা ভাবা যায় না, এবং তার উত্থানও একেবারে চোখে পড়ার মতো, কি বলবেন? এই তো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার এ হচ্ছে ছোট ভাইপো। এ হচ্ছে ভাইপোর একটা পাইরেটেড ভার্সন। ভাইপো একে দিয়ে এই বহু ধরনের অকাম কুকাম এগুলো করাতো। তো খুব স্বাভাবিক আছে যে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হবে। যতদিন তৃণমূলের সরকার ছিল, এই ধরনের গুন্ডা, সমাজ বিরোধী, এই ধরনের তোলাবাজরা দাপিয়ে বেরিয়েছে। হ্যাঁ, ভাইপোর প্রতিনিধিত্ব করে বেরিয়েছে এই গোটা জেলা জুড়ে। এবং শুধু যে মানে সাধারণ মানুষের থেকে, ব্যবসায়ীদের থেকে টাকা তুলেছে এমন নয়। দেবরাজ চক্রবর্তী এমন একজন যাদেরকে তৃণমূলের বিভিন্ন নেতাদের, কর্মীদেরকেও যাকে তোলা দিতে হতো। তো খুব স্বাভাবিক আছে এই বিষয়টা হওয়ার। এখন আইনের শাসন এখানে যখন প্রতিষ্ঠা হয়েছে, তো সেখানে সেইভাবেই কাজকর্ম হবে। কে দেবরাজ চক্রবর্তী, কে অভিষেক ব্যানার্জি, কোনো কিছুই দেখা হবে না। ধন্যবাদ জানাবো আপনাকে। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি তিনি ছিলেন, ইতিমধ্যেই কথা বলছিলাম তার সঙ্গে। আয়
আয় বহির্ভূত সম্পত্তি, আর্থিক নয় ছয়ের অভিযোগ, 100 কোটির অসঙ্গতিপূর্ণ সম্পত্তি তৈরি করেছিলেন, যা প্রায় বিগত 5 বছরে তৈরি করেছিলেন, যা বেনামে সম্পত্তি হস্তান্তর, সেই অভিযোগ রয়েছে। তথ্য গোপনের অভিযোগ রয়েছে, নিয়োগ ও টেন্ডার দুর্নীতির অভিযোগ রয়েছে, পৌরসভায় দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, সিন্ডিকেট রাজের অভিযোগ রয়েছে, অন্যান্য একাধিক অভিযোগ রয়েছে। আরো ডিটেল আপডেট দেবো, এই খবরে আমাদের নজর থাকবে। তৃণমূল নেতা, বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যেই এসটিএফ এর জালে পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেপ্তার করেছে এসটিএফ। দেবরাজের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, ভুরি ভুরি অভিযোগ। দর্শকদের জানিয়ে রাখি, দেবরাজ চক্রবর্তী তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর গ্রেপ্তার। সরাসরি কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন নিউজরুম থেকে। আবির, দেবরাজের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, প্রথমত তো জানাই হচ্ছে দেবরাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের যে সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হতো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ নেতা হিসাবে তিনি পরিচিত ছিলেন। এবং এই দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি, তিনি যখন 2021-এ বিধানসভা নির্বাচনে তিনি যখন লড়াই করলেন, তিনি যখন জয়লাভ করলেন, এবং তারপর থেকে তাদের যে তৃণমূল কংগ্রেসের মধ্যে তাদের যে বহর যাকে বলতে পারা যায়, বা তাদের যে পরিধি, সেটা অনেকটা বিস্তৃত হয়। যদিও যে রাজনৈতিক বিভিন্ন কাজ, এবং সেটা শুধুমাত্র রাজারহাট, নিউ টাউন বা বিধাননগর অংশের মধ্যে দেবরাজ চক্রবর্তীর তা সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাকে সাংগঠনিক বিভিন্ন কাজে লাগানো হয়। ব্যারাকপুর শিল্পাঞ্চল হোক, বসিরহাট হোক, এই সমস্ত সাংগঠনিক জেলার ক্ষেত্রে ছাত্র এবং যুবর বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ভূমিকা পালন করতে থাকেন। একই সঙ্গে গত 5 বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়তে থাকে, এবং সেই অভিযোগ যেগুলো জমা পড়ে তার মধ্যে হচ্ছে যে আয় বহির্ভূত যে সম্পত্তি, সেই আয় বহির্ভূত সম্পত্তির কথা নিয়েই বারবার অভিযোগ হয়। এবং গত বিধানসভা নির্বাচনে বা সদ্য শেষ হওয়া যা বিধানসভা নির্বাচনে তার স্ত্রী অদিতি মুন্সির তরফ থেকে যে নির্বাচনী হলফনামা দেওয়া হয়েছিল, সেখানেও যে সম্পত্তির যে তালিকা দেওয়া হয়, সেখানের প্রেক্ষিতে প্রথম নজরে পড়ে এবং বলা হয় যে সম্পত্তি সেখানের ক্ষেত্রে দেওয়া হয়েছে তাদপেও না, তার থেকে আরো অনেক বেশি পরিমাণ সম্পত্তি তাদের কাছে রয়েছে, কিন্তু তারা সেটাকে তথ্য গোপন করে রেখেছেন। এবং এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায়। এবং তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে তার স্ত্রীর তরফ থেকে ছাড় পাওয়া গেলেও দেবরাজ চক্রবর্তী তাকে ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত বা আদালতের তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই ছাড় সে অর্থে তিনি পাচ্ছেন না। এবং আজকে কিছুক্ষণ আগেই তাকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেবরাজ চক্রবর্তীর উত্থান রাজনৈতিকভাবে ভীষণ চমকপ্রদ। তুমি জানো যে 2011-তে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসেন, সেই সময় রাজ্যের এক মন্ত্রীর তিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তিনি কাজ করতেন, এবং পরবর্তী সময় সেই মন্ত্রী এবং তার সঙ্গে থাকা এক অপর নেত্রী, তার সঙ্গে দেবরাজ চক্রবর্তীর যে দূরত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এবং পরবর্তী সময় দেবরাজকে দেখতে পাওয়া যায় যে তিনি সেই কাজ ছেড়ে দেন, তিনি সেখানে কংগ্রেসে যোগ দেন, তিনি নির্বাচনে লড়াই করেন, এবং সেই সময় একটি মামলাতে তিনি গ্রেপ্তার হয়ে তিনি জেলবন্দি ছিলেন। সেখান থেকে তিনি নির্বাচনে লড়াই করেন, এবং পরবর্তী সময় তাকে দেখতে পাওয়া যায় যে ফের তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঘনিষ্ঠতা তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তবে তোমাকে বলছিলাম যে 2021-এর পর থেকেই দেবরাজ চক্রবর্তীর যে ভূমিকা, তার যে চেহারা, তাদের যে সম্পত্তি, তা ক্রমাগত বৃদ্ধি পায়। এবং শুধুমাত্র রাজারহাট, নিউ টাউনের অংশে নয়, বলা হয় যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে তাদের যে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির আয়ের উৎস কি, কোথা থেকে তারা পাচ্ছেন, এবং তা নিয়ে প্রশ্নগুলো উঠতে শুরু করে। এবং গত কয়েক দিন ধরে তিনি কার্যত এলাকা ছাড়া ছিলেন, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। যদিও আদালতে তার তরফ থেকে আবেদনও করা হয়েছিল, কিন্তু সেই আবেদন গৃহীত হয়নি। এবং আজকে কিছুক্ষণ আগেই দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের সঙ্গে, তার রিয়াকশন শোনাবো। যারা চুরি করবে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, যারা মহিলাদের উপর অত্যাচার করবে, তাদের জায়গাটা ঘর নয় শ্রীঘর, সেটা পরিষ্কার আমাদের বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আজ পরিষ্কার গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, তৃণমূল আসার পর যাদের সম্পত্তি বেড়েছে, যারা মানুষের টুটি টেপে কার্যত টাকা কেড়ে নিয়েছে, তাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের তো ঘর থেকে শ্রীঘর যেতেই হবে। এটা স্বাভাবিক। এটা পুলিশের যে নিয়ম নীতি রয়েছে, যেটা আইনের শাসন রয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। বাংলা মানুষ এই জন্যই তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, যাতে যারা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাদের ঘর নয় শ্রীঘরের স্থান হয়।